ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আমি এর আগের দিন তোমাদের বায়ুমণ্ডলের স্তর পড়েছিলাম ট্রপোস্ফিয়ার। আজকে আমি দেখো তোমাদের পড়াচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার কি? ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরের অঞ্চলের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এর উচ্চতা কত? 10 থেকে 50 কিমি বা 6 থেকে 31 মাইল। এই অঞ্চলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি হয়? তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে, এবার দেখো এই অঞ্চলের ওপরের সীমানা বরাবর যে অঞ্চল রয়েছে তার নাম কি? স্ট্র্যাটোপজ। এখানে উষ্ণতা কত? 0 ডিগ্রি বা 32 ডিগ্রি ফারেনহাইট, মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে পরিচলন স্রোত সৃষ্টি হয় না, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি নেই, মানে এটা একদম ঝড়ঝঞ্ঝা মুক্ত। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের আরেক নাম কি? শান্তমণ্ডল। ট্রপোস্ফিয়ারের নাম যেমন ছিল ক্ষুদ্রমণ্ডল, কেন? কারণ ওখানে ঝড় বৃষ্টি হতো, মেঘঝড় হতো, এই জন্য। আর এখানে যেহেতু জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি নেই, এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম কি? শান্তমণ্ডল বা শান্ত অঞ্চল। এখানে কিন্তু এরোপ্লেন এগুলো চলাচল করে এই স্তরে। এবার দেখো মেসোস্ফিয়ার কি? না, স্ট্র্যাটোস্ফিয়ারের পরের অঞ্চলের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা কি? 50 থেকে 80 কিমি বা 31 থেকে 53 মাইল। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় এবং তাপমাত্রা নেমে যায় কত? -95 ডিগ্রি সেলসিয়াসে থেকে 139 ডিগ্রি ফারেনহাইটে। এই উষ্ণতা হলো কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা। তাহলে এটা মনে রাখতে হবে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কি? আর এই স্তরের ওপরের সীমানার নাম কি? মেসোপজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম যে এটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা। বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কত? না 95 ডিগ্রি সেলসিয়াস বা 139 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এবার তারপরটা দেখো কি স্তর আছে? থার্মোস্ফিয়ার, 4 নম্বর। মেসোপজের ঠিক ওপরে রয়েছে থার্মোস্ফিয়ার। কি? প্রথমে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তারপর উষ্ণতা বৃদ্ধির হার কমে। এই স্তরে তাপমাত্রা কত? না পৌঁছায় প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস, কত ফারেনহাইট? না 2192 ডিগ্রি ফারেনহাইট। এই স্তরের উচ্চতা কত? 85 থেকে 450 কিমি বা প্রায় 53 থেকে 280 মাইল। ঠিক আছে, এবার এক্সোস্ফিয়ার দেখো। এই স্তরের উচ্চতা 500 থেকে 600 কিমি বা কত? 310 থেকে 372 মাইল। এই স্তরে খুব কম ঘনত্ব বিশিষ্ট গ্যাস থাকে। এই স্তরের উষ্ণতা বেড়ে কত হয়? 1240 ডিগ্রি সেলসিয়াস, 1240 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার তারপরে দেখো কি বলছে? ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার কি? না এই স্তরটির নাম ওজোন স্তর বা কেমোস্ফিয়ার। তাহলে এর আরেক নাম কি? কেমোস্ফিয়ার। এই অঞ্চলে খুব অল্প পরিমাণে ওজোন তৈরি হয়। ওজোন তৈরি হয় ভূপৃষ্ঠের খুব কাছে ট্রপোস্ফিয়ারে এবং 40 থেকে 50 কিমি বা 25 থেকে 28 মাইল উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এটি সর্বোচ্চ পরিমাণে রয়েছে কত কিমি উচ্চতায়? 30 কিমি উচ্চতায়। এর ঘনত্ব ডবসন এককে প্রকাশ করা হয়। তাহলে ওজোন স্ফিয়ারের আরেক নাম কি? কেমোস্ফিয়ার। এর ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন এককে, ডিইউ। ঠিক আছে, এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। এই অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পেয়ে কত হয়? প্রায় 76 ডিগ্রি সেলসিয়াস হয়। ঠিক আছে, এবার দেখো আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কি? না এই অঞ্চলটি মেসোস্ফিয়ারের ওপরের অংশ থেকে থার্মোস্ফিয়ারের মধ্যে দিয়ে বিস্তৃত। এই স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে বেতার যোগাযোগে সাহায্য করে। তাহলে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয় বা বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়? না আয়নোস্ফিয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে। এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে মেরুজ্যোতি কোথায় দেখা যায়? আয়নোস্ফিয়ারে বা অরোরা দেখা যায়। এই স্তরে কী কী আছে? হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে। মনে থাকবে। তাহলে আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? এখানে বেতার যোগাযোগের হয়। এই স্তরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় এবং এখানে কি হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে। এবার ম্যাগনেটোস্ফিয়ার দেখো। এই স্তরে প্রোটন ও ইলেকট্রন আছে। তো ম্যাগনেটোস্ফিয়ার কি আছে? প্রোটন ও ইলেকট্রন। এই স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় 1330 বা প্রায় 64,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এবার এখানে কি আছে? না ভ্যান অ্যালেন বিকিরণ বলয় রয়েছে স্তরে। তাহলে এটা মনে রাখতে হবে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে রয়েছে? ম্যাগনেটোস্ফিয়ারে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও।